আইএসএল করার জন্য ক্লাবেদের যে প্রস্তাব ছিল, যে পদ্ধতিতে একটা লং টার্ম বেসিসে যেভাবে তারা আইএসএল করতে চেয়েছিল, সেই পদ্ধতিটা অ্যাকসেপ্টেবল হয়নি এআইএফএফ এর এজিএম, এবং সেটা খুব একটা বাস্তববাদী ছিল না, সেই কারণেই হয়নি। এবং তারপর কিন্তু এআইএফএফ এর পক্ষ থেকে থেমে না থেকে চেষ্টা করা হয়েছে একটা কমিটি গঠন করে আইএসএল তৈরি করার। এবং আমরা অলরেডি এটা জেনে গেছি যে সেই কমিটিতে যেমন বাংলা থেকে আইএফ এর সচিব অর্থাৎ অনির্বাণ দত্ত রয়েছেন, ঠিক সেরকমই কিন্তু গোয়া ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি অর্থাৎ কাইটানো ফার্নান্ডেজ, এবং তার সঙ্গে কেরালা ফুটবল ফেডারেশনের সভাপতি নভাস মিনার, এরা রয়েছেন। এবং তার সঙ্গে অবভিয়াসলি এআইএফএফ এর পক্ষ থেকে সত্যনারায়ণ ছিলেন, এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা লিগ ফরম্যাট তৈরি করে সেটা ক্লাবেদের কাছে পাঠানো। এটার জন্য একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়েছিল, কিন্তু অলরেডি সেই খসড়াটা তৈরি করে ফেলেছে এই 3 সদস্যের কমিটি, এবং সেটা এআইএফএফ এর কাছে পৌঁছে গেছে। এটা নিয়ে আজকে রাত্রে আরো একটা মিটিং আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেই খসড়া প্রস্তাবে কি কি রয়েছে মোটামুটি সবার কাছে পরিষ্কার হয়েই গেছে অলরেডি। এটা নিয়ে গতকাল থেকেই প্রচুর আলোচনা হচ্ছে যে অলরেডি একটা ডিসিশন হয়েছে যে দুটো ভেন্যু করে সেই ভেন্যুতে যে কটা টিম আছে তাদেরকে ভাগ করে দিয়ে সেখানে রাউন্ড রবিন লিগ, তারপর সেখান থেকে উঠে আবার সুপার 8 মতো একটা করে সেখানে আবার একটা রাউন্ড রবিন লিগ করে টুর্নামেন্টটা করা হবে। এই তথ্যটা অলরেডি আমাদের কাছে চলে এসেছে। কিন্তু এর পাশাপাশি যেটা বিষয়বস্তু রয়েছে, মানে এর সঙ্গে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে এটা আয়োজন করতে গেলে তো একটা অর্থ লাগবে, সেই অর্থটা কোথা থেকে আসবে? কারণ মূল সমস্যা তো অর্থ নেই। সেই অর্থের যোগান কোথা থেকে আনবে এই কমিটি? তাদের কি প্ল্যান রয়েছে? কি করে তারা মানি ম্যানেজমেন্ট করবে? এবং একই সঙ্গে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রত্যেকটা টিমকে কি করে অ্যাকোমোডেট করবে তারা, সেটা একটা বড় ব্যাপার। প্রত্যেকটা ক্লাব কস্ট যাতে একটু কম হয় সেটার জন্য আবেদন করেছে, সেটা কি করে করা সম্ভব? অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে। একই সঙ্গে ব্রডকাস্ট নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে কারা দেখাবে, কোথায় দেখাবে, কিভাবে সেটা জোগাড় হবে, বা মেন ব্যাপার অর্থ কোথা থেকে আসবে, খেলা দেখানো হবে কোথায়, মূল যে সমস্যার জায়গা দুটো। তো এগুলো নিয়ে একাধিক প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা গিয়েছিলাম আইএফ এর সচিব এবং এই কমিটির অন্যতম সদস্য অনির্বাণ দত্তর কাছে। তার থেকে ডিটেলে তারা কি ভাবছেন বেশ কিছুটা আভাস পাওয়া গেছে, কিন্তু অবশ্যই পরিষ্কার করে সমস্ত কিছু তো এই মুহূর্তে জানানোর মতো পরিস্থিতি নেই। তিনি জানাননি, যেটুকু বলা যায় সেটুকুই তিনি জানিয়েছেন। এবং সেখান থেকে তাদের বক্তব্য যে যে আর্থিক ভাবনা রয়েছে যে কিভাবে এটা ম্যানেজ করা যাবে, সেটা খুব একটা প্রবলেমের হবে না যদি ক্লাবগুলো বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নেয়। অবশ্যই আমরা অনির্বাণ দত্তের বক্তব্য আপনাদেরকে শোনাবো যে ঠিক কি বলেছেন তিনি, কারণ তার মুখ থেকে শোনাটা অনেক বেশি পরিষ্কার হবে। বাট মূল যে দুটো বিষয় সেটা হচ্ছে যে অর্থ নিয়ে সমস্যা হবে না, নতুন করে কোনো বাড়তি অর্থ হয়তো ক্লাবগুলোকে দিতে হবে না। এক্ষেত্রে তারা যেভাবে চলছিল সেভাবেই চলবে, বরং তাদের খরচ কমবে। যে প্ল্যানটা তিনি করেছেন, তারা করেছেন, তিনি নয় তারা করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে দুটো ভাবনা রয়েছে, মানে দুটো বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এক হচ্ছে লিগটা কি করে অর্গানাইজ করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু টাইমের একটা শর্টেজ এসে গেছে, এই মুহূর্তে খুব বেশি সময় নেই কারোর কাছে। এবং একই সঙ্গে কিন্তু যে লং টার্ম সলিউশন কিভাবে লং টার্ম সলিউশন হতে পারে এখান থেকে ক্লাবেদের সঙ্গে আলোচনা করে সেটা বার করা। বাই 29 ডিসেম্বর এই মিটিংটা ক্লাবেদের সঙ্গে হয়ে যাওয়ার কথা, তার অনেক আগেই এই মিটিংটা করে ফেলতে চাইছে এই কমিটি, যাতে দেরি না হয়, যাতে ডেট আইএসএল এর পাওয়া যায় সেই জন্য। এমনটাই কিন্তু জানিয়েছেন অনির্বাণ দত্ত। সবার আগে দেখে নেব তিনি কি বলেছেন, পরবর্তী প্রসঙ্গে এর পরে আসছে। এটা দুভাবে আমাদের দেখতে হবে, একটা হলো শর্ট টার্ম, একটা হলো লং টার্ম। আইএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু আবার শুরু করানোটা কঠিন কাজ হবে। ক্লাবগুলোকে জায়গায় রাখতে প্লেয়ারদের দিক ভেবে, সাপোর্ট স্টাফদের কথা ভেবে আইএসএল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা একটা শর্ট টার্ম প্ল্যান নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হলো লং টার্ম। লং টার্মটা আমরা ক্লাবদের সাথে আলোচনা শুরু করব যে তারা ঠিক কি চাইছে, কোনটা ভায়াবেল, কোনটা ভায়াবেল না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সেইভাবে আলোচনা করে একটা সলিউশনে আসা যে কিভাবে আগামী দিনে আইএসএলটাও চলবে। আমি ক্লাবগুলোর সাথে, বেশ কিছু ক্লাবের সাথে আমার কথা হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি, এক, ওরা একটা স্টেবিলিটি খুঁজছে, যে লিগটা স্টেবল ভাবে হবে, কিভাবে হবে হবে না, ঝুলে থাকবে এরকম জায়গায় যেন না থাকে। দুই, ওদের কিছু কনসার্নস আছে, সেগুলো অ্যাড্রেস করতে হবে। তো ওরা কি চাইছে সেটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা প্রপোজাল যদি আমাদের বানাতে হয় লং টার্মের, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, তাহলে ওদের রিকোয়ারমেন্টটাও আমাদের বুঝতে হবে, এবং এআইএফএফ এর দিক দিয়ে কি ন্যায্য, কি করা যেতে পারে সেটাও বুঝতে হবে। যদি লিগটা না হয় আইএসএলই থাকবে না, তাহলে আগে আমাকে আইএসএলটা করতে হবে।
এবং প্যারালালি আমাদের ক্লাবদের সাথে ডায়ালগ শুরু করতে হবে, কথাবার্তা শুরু করতে হবে, যাতে আমরা লং টার্ম সলিউশনটা শিগগিরই বার করতে পারি। কারণ জুন থেকে কিন্তু আবার নেক্সট সিজন শুরু হবে। এর মধ্যে অলরেডি আমরা দুবার বসেছি, কন্টিনিউয়াস ফোনে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং আমরা কিন্তু প্রথম দিনের মধ্যেই প্রপোজাল ফেলে দিয়েছি ক্লাবগুলোকে দেওয়ার জন্য, যেটা আমরা আলোচনা করব। কমিটিতে কিন্তু আমাদের প্রপোজাল পড়ে গেছে। মানে এই মাসের মধ্যে একটা ডেট পেতে পারি আমরা, আইএসএল কবে হবে এটা? আমি ভীষণভাবে আশাবাদী, যদি ক্লাবরা এই জায়গাটা বুঝতে পারে যে আইএসএল কে রক্ষা করা দরকার, ইন্ডিয়ান ফুটবলকে রক্ষা করা দরকার, তবেই ক্লাবরা থাকবে, তবেই এআইএফএফ থাকবে। তাহলে কিন্তু খুব কঠিন নয়। আমি যেটা বারবার মিটিং এ বলছি যে দেখো, ক্লাবদের স্বার্থ আমাদের বুঝতে হবে, কারণ ক্লাব বাদ দিয়ে ফুটবল হয় না, আবার এআইএফএফ বাদ দিয়েও ফুটবল হতে পারে না, এটা ক্লাবদের বুঝতে হবে। তাহলে আমাদের কোথাও একটা এমন জায়গায় আসতে হবে, একটা মিডওয়েতে আসতে হবে, যেখানে সবার স্বার্থ প্রোটেক্টেড হচ্ছে। টাকার অ্যারেঞ্জমেন্ট কি করা গেছে? কারণ যেহেতু এখানে ক্লাবেরা থাকলেও টাকার অ্যারেঞ্জমেন্ট আমরা যেভাবে প্ল্যান করছি হয়ে যাচ্ছে, আমরা আশা করছি হয়ে যাবে। আমি ডিটেলসে যাচ্ছি না, অলরেডি আমার বেশ কিছু জায়গায় কথা হচ্ছে, এবং হয়তো একটা পার্টিসিপেশন ফিও থাকবে, যেরকম এফএসডিএল এর যখন আইএসএল করতে ছিল, তো সেটা বড় চ্যালেঞ্জ নয়। এবং আমরা যেটা কনসিডার করেছি শর্ট টার্মের ক্ষেত্রে, যে আমরা এএফসি ক্রাইটেরিয়া মিট করার চেষ্টা করব, কারণ নইলে পরে ক্লাবগুলো এএফসি খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে। অর্থাৎ ডবল লেগেই হবে। হ্যাঁ, 2, কস্টিংটা কিভাবে কমানো যায়, কারণ ক্লাবগুলো লসে আছে, তারা সব মাইনে দিয়ে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে, কিন্তু স্পন্সরশিপ নেই। তাহলে খরচাটাকে কিভাবে ক্লাবদের খরচাটা কমিয়ে আনা যায়। এবং 3 হলো স্ট্যান্ডার্ডটা মেনটেন করা আছে। খুব জোরভাবে যদি টুর্নামেন্টটা হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে এই টুর্নামেন্টটার কমার্শিয়াল ভাইবিলিটি হারিয়ে যাবে। আর ব্রডকাস্টিং এর কোনো ব্যবস্থা? ব্রডকাস্টিং নিয়ে অলরেডি কথাবার্তা চলছে, আশা করছি আমরা একটা সলিউশন পেয়ে যাবো। স্বাভাবিকভাবে এই কথাগুলো শোনার পর আমরা গিয়েছিলাম মোহনবাগান ক্লাবে। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা হয়। যদি এই বিষয়বস্তুটা বোর্ড অফ ডিরেক্টরস যারা রয়েছে, অর্থাৎ মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কা যে আরপি মিলিত যে বোর্ড, সেই বোর্ডের সদস্যরা মিলেই ডিসিশন নেবে। কিন্তু তাদের প্রাথমিক যেটা ভাবনা সেটা হচ্ছে যে কোনো খসড়া এখনো আসেনি, তাই খসড়া নিয়ে তারা কোনো কথা বলতে চান না। কিন্তু এটাও ফ্যাক্ট, এই কথাটা কিন্তু খুব ক্লিয়ার করে যেটা দেবাশিস দত্ত বললেন, যে 1 বছরের জন্য কোনো কিছু হলে বা ইমিডিয়েট কিছু নিয়ে তারা খুব একটা আগ্রহী নয়। গোটা ক্লাব জোটের সাথে তাদের যে আলোচনা হয়েছে, কারণ মূলত মোহনবাগানের নেতৃত্বে যেহেতু এই এন্টায়ার প্রসিডিওরটা হয়েছিল, ক্লাব জোটের প্রস্তাবটা তৈরি হয়েছিল। এবং হ্যাঁ, ক্লাব জোটের প্রস্তাবটা নিগোশিয়েবল ডেফিনেটলি, অর্থাৎ ওই অনন্তকালের জন্য একটা রাইটস পেয়ে যাবে এবং প্রতি বছর 10 কোটি টাকা করে দেবে, সেটা হয়তো নয়, সেটা নিগোশিয়েবল, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু 1 বছরের জন্য কোনো কিছু যদি তাদের সামনে আসে, কোনো প্রস্তাব, সেক্ষেত্রে এই ক্লাব জোট রাজি হবে না। তার বক্তব্যটা আমরা শুনিয়ে। দেখুন, আপনি বললেন খসড়া তৈরি করেছে, খসড়া তৈরি করে সেই খসড়া নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপরে ক্লাবগুলিকে দেবে। তা আমাদের কাছে তো কোনো খসড়া আসেনি, সেই নিয়ে তা নিয়ে আমাদের কোনো বক্তব্য রাখার জায়গা নেই। আর এদের আদৌ খসড়া তৈরি করার আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি ক্লাবেদের সঙ্গে বসে আলোচনা করার ব্যাপার আছে। তো খসড়া আগে থেকে তৈরি করে পাঠিয়ে দিলে তারপরে তার কতটা গ্রাহ্য হবে আমার জানা নেই। তবে কোনো খসড়া না পেলে আমরা এর বক্তব্য এখন রাখতে পারি না। কিন্তু একটা মেস তৈরি হয়েছে, কতটা ইগার, মানে আমরা তো করতে চাইছি, আমরা তো চাইছি আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা তো টাকারও অফার দিয়েছি, 10 কোটি টাকা দেবো, আমাদেরকে দেওয়া হোক। আসছে আজীবনের জন্য, শর্ট টার্মের। আরে ভাই, ওরা তারিখ এসে বলুক না যে আজীবন দেবো না, 15 বছর দেবো, 20 বছর দেবো। আমি 1 বছরের জন্য ডেফিনেটলি আমরা নেবো না। ওরা বলুক, ওদের প্রপোজাল দিক না, অন দ্যাট বেসিস। অর্গানাইজেশন পার্টে একজনকে না পাওয়া, এটা কি কোথাও একটু কনভেন্ট আউট হয়ে যাচ্ছে না? মানে যেহেতু আপনারা একটা জোটবদ্ধভাবে কাকে নিয়ে? ইস্ট বেঙ্গলের। আরে আপনি ডেমোক্রেসি জানেন? যে মেজরের ভোট পায় সেই মুখ্যমন্ত্রী হয়, সেই প্রধানমন্ত্রী হয়। তো সেই জন্য কি একজন বাদ গেল, দুজন বাদ গেল, তাতে কি যায় আসে? ইস্ট বেঙ্গল ক্লাব ভারতবর্ষের এখন যে ফুটবলের যে স্তরে পৌঁছে গেছে, সেখানে সবাই সমানই টাকা লাগায়, সবাই সমান জায়গায়, তাদের সঙ্গে সবার সঙ্গে লড়াই করতে হয়। আমি 100 বছরের ক্লাব বলে আমি যদি ঘরে বসে থাকি, আমি সেই জায়গাটা পাবো না। তো যাই হোক, আমি ইস্ট বেঙ্গলকেও সম্মান করি, তারা তাদের ভূমিকা পালন করছে, তারা তাদের বক্তব্য রাখছে, তাদের নিশ্চয়ই চিন্তা ভাবনার মধ্যে নিশ্চয়ই কিছু আছে সঠিক, তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি, তাদের সবাইকে আমরা ছোট করতে যাবো কেন? এরকম কোনো
প্রপোজাল আসে যে লং টার্মটা নিয়ে আলোচনা হবে, বাট এবছরটা সামনে নেওয়া হোক যাতে এসি না, রাজি নয় ক্লাবের, যা করবে একবারে করবে। তো স্বাভাবিকভাবেই এখানে এখনই বলা মুশকিল যে যে প্রস্তাব এই কমিটির পক্ষ থেকে যাবে, অর্থাৎ যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই প্রস্তাব কতটা ক্লাব জোটের কাছে গৃহীত হবে এটা একটা প্রশ্নের বিষয়। এবং এখনই খুব জোরালো কণ্ঠে বলা কঠিন যে আইএসএল শুরু হচ্ছে এবং অমুক দিন থেকে বা অমুক সময় থেকে শুরু হচ্ছে, সেটা বলার সময় এখনো আসেনি। অন্ততপক্ষে ক্লাব জোটের অন্যতম প্রতিনিধির থেকে বক্তব্য শুনে যেটা মনে হলো। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্কো টিভিতে।